কলকাতা শহর থেকে কিছুদিনের ছুটিতে সুন্দরবন এসেছে দুই বন্ধু, অরিত্র আর অর্ঘ্য। গত বছর অরিত্র এখানে এসেছিল। তখন স্থানীয় কয়েকজন মানুষের সঙ্গে দিব্যি আলাপ জমে গিয়েছিল। আজ তাই স্থানীয় মাঝি দুলাল কাকার সঙ্গে কথাবার্তা বলেই সে এসেছে। না, কোনো হোটেলে নয়, তার বাড়িতে উঠেছে। দুলাল কাকা দিনের বেলা চাষাবাদ করলেও রাত্রিবেলা কিন্তু সে হয়ে যায় জেলে। এই মাছ ধরার সময় দুলাল কাকার আবার দুইজন সঙ্গী রয়েছে, বৃদ্ধ গাবু চাচা আর কিশোর কালু। আইডিয়াটা কালুই প্রথম দিয়েছিল অরিত্র। রাতের বেলা ওদের সাথে মাছ ধরা দেখতে যাওয়ার আইডিয়া। চোখ চকচক করে উঠেছিল অরিত্র। অ্যাডভেঞ্চার ওর বরাবরই পছন্দ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত করার পর থেকেই ইন্দ্রনাথের মতো একটা চরিত্রে নিজেকে কল্পনা করার খুব শখ জন্মেছে তার। অর্ঘ্যকে কথাটা বলা মাত্র অর্ঘ্য লাফিয়ে উঠেছিল উৎসাহে। কাজেই দুই বন্ধু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিল। সারা রাতের অ্যাডভেঞ্চারের ব্যাপার, তার জন্য দুপুরবেলা একটু ঘুমিয়ে নেওয়া দরকার, দুলাল কাকাই বলেছে। অবশেষে রাত 8টা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে যাত্রা শুরু হল। যাত্রা শুরুর আগে দুলাল চাচা সবাইকে একটা তাবিজ মারতে দিল। দুলাল কাকা বলল, আগামীকাল পূর্ণিমা, এ সময়টা যেমন অনেক মাছ পাওয়া যায়, তেমন অনেক বিপদও ঘোরাফেরা করে। খুব সাবধান, তাবিজ যেন কারোর কাজ ছাড়া না হয়, শক্ত করি বেঁধে নেবে। নদীর জল তখন টলমল করছে। চাঁদের রূপ গলানো আলোতে ঢেউগুলো ঝিলমিল করছে। নৌকোর ছাদে বসে অর্ঘ্য আর অরিত্র নদীর দিকে তাকিয়েছিল। চারপাশের কেওড়া, গড়ান, সুন্দরী আর হিয়ালি করে ঝুঁকে থাকা গাছগুলো যেন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। তাদের লম্বা লম্বা ছায়া নদীর ঢেউয়ের তালে তালে দুলে উঠছে। কালু একটু নিচু গলায় বলল, দাদা, কোথাও কিছু অদ্ভুত দেখলে বা গন্ধ পেলে সাইতে সাইতে আমার বলবে। আসলে তোমরা নতুন তো। গন্ধ বলতে আর অদ্ভুত কি দেখবো? মাছ দেখবো, বড় জোর একটা কুমিরও আসতে পারে, সেটা অবশ্য একটা ভয়ের ব্যাপার। কালু দুদিকে মাথা নেড়ে বলল, না না, কুমিরের কথা হচ্ছে না, ও আছে, সে পরে বলবো। এখন বললে ভয় লেগে যেতে পারে তোমাদের। অর্ঘ্যর গলা শুকিয়ে আসে। কালু, সত্যি করে বলতো, বাঘ ঠাক চলে আসবে নিশ্চয়ই সাঁতার কাটতে কাটতে, তাই তো? কালু মাথা ঝাঁকিয়ে বলল, আরে না দাদা, সে সম্ভাবনা তো আছে, কিন্তু আমি যার কথা বলছি সে বাঘও না, কুমিরও না, সে রক্ত মাংসের কেউ নয়। অর্ঘ্য হাঁপ ছেড়ে বাঁচার মতো শ্বাস ফেলে বলল, ও ভূত? তাই বল, আর একটু হলে তো আমি ঘাবড়েই গেছিলাম। কথাগুলো অর্ঘ্য এমন ভাবে বলল যেন ভূতের সঙ্গে তার রেগুলার বৈঠকে আড্ডা চলে। অরিত্র বলল, ভূত টুত আবার কিছু হয় নাকি কালু? তুমি নিজে দেখেছো? এখানে কোনো ভূত থাকে নিশ্চয়ই। মেছো ভূত থাকে মাছ খাওয়ার জন্য, তাই তো? তার গল্পটা কি? বলে হেসে উঠল অরিত্র। গাবু চাচা এতক্ষণে চোয়াল নেড়ে বলল, ওসব হ্যাপা সাইরেন, চলেন মাছ ধরি গে, মাছ দেখলেই ওসব গল্প ভুলে যাবেন। নৌকা এবার ঢুকে পড়ে এক সরু খাল। দুই পাশে গাছের ডাল একে অপরকে ছুঁয়ে রেখেছে, যেন আকাশটাই নেই। চারপাশের নিস্তব্ধতা, মাঝে মাঝে গাছের ডালপালা জলে পড়ে যাওয়ার শব্দ যেন বুক ধুক ধুক করিয়ে দেয়। একসময় জাল ফেলাও। বড় বড় মাছগুলোর ঘাই মারা দেখে অরিত্রদের উল্লাস বেড়ে গেল। নৌকার পিছনে দাঁড়িয়ে কালু হঠাৎ বলল, দাদা, একটা কথা জিজ্ঞেস করি। তুমি বিশ্বাস করো না পুরো বলে কিছু আছে, তাই না? অরিত্র একটু
একটু ভেবে বলল, গল্প শুনেছিলাম বটে, কিন্তু হ্যারি পটার থেকে লাল কমল নীল কমল থেকে পড়ো কাউকে আমি বিশ্বাস করি না। এসব মানুষের ভয় আর কল্পনা। কালু মাথা নাড়ল। ওরা ছায়া, নদীর বুকে ভেসে বেড়ানো ছায়া। মাছ দেখিয়ে ফাঁদ পাতে, লোভে পা দিলেই ভুল করবে। অর্ঘ্য বলল, তা কিভাবে বুঝবো কোনটা পোড়োর ভাত আর কোনটা সত্যি মাছের ঝাঁক? কালু হাসল। যদি দেখো রাতের বেলা হঠাৎ চারিপাশে প্রচুর মাছ লাফাচ্ছে, চুপচাপ শব্দ হচ্ছে, বাতাস ঠান্ডা হয়ে আসছে, আর একটা তীব্র পচা গন্ধ, তাহলে বুঝবে কেউ দেখাচ্ছে। জাল ফেললি ফাঁদে পড়বে। ঘন্টা তিনেকের মাথায় জাল তুলতে গিয়ে দেখা গেল ভাগ্য মন্দ নয়, প্রচুর মাছ ধরা পড়েছে। গাবু গাইতে গাইতে বড় মাছ আলাদা করতে লাগলো। তখনই খালের বাঁ দিকে জলের উপর আলো ছলছল। কাছেই একটা জায়গায় একদল রুপলি মাছ লাফিয়ে লাফিয়েছে। সেই জায়গায় জল ছিটকে ঢেউ তুলছে। অরিত্র উত্তেজিত হয়ে বলল, ওই ওইদিকে জাল ফেলি, দেখেছো কত মাছ? দুলাল কাকার মুখ গম্ভীর। এখন জাল ফেলবেন না বাবু, এরকম টুকটাক মাছের লাভ ঠিক না। আর কেমন একটা গন্ধ পাচ্ছেন না? অর্ঘ্য তবু সেই দিকে দাঁড়িয়ে থাকে। মাছগুলো যেন ডাকছিল কেমন একটা মোহমুগ্ধ গলায়। অর্ঘ্য বলল, কি বলছো? এত মাছ ছেড়ে দেবে? পেছন থেকে কালু ফিসফিস করে বলল, গন্ধ পাচ্ছ না? পচা পাতার, পচা মাছের গন্ধ। বাতাস ঠান্ডা হয়ে গেছে, ওটা ফাঁদ গো। এই পূর্ণিমা যত এগিয়ে আসে তত ওরা ঘন ঘন দেখা দেয়। সবাই স্তব্ধ, গলায় কথা আটকে গেছে। গাবু চাচা কি একটা বিড়বিড় করতে করতে নিঃশব্দ পায়ে এগিয়ে দুটো লণ্ঠনই পরপর নিভিয়ে। দুলাল কাকা থরথরিয়ে বলল, বৈঠা দে কালু, এ জায়গা ছাড়তে হবে এখনই। কালু নিঃশব্দে বৈঠা তুলে নিল। নৌকা ঘুরে যায় উল্টো দিকে। ঠিক তখনই সামনে গর্জনের মতো শব্দে এক গাছের ডাল যেন জলে ভেঙে পড়ল। ঠান্ডা জল ছিটকে গাছ হয়ে গেল। অর্ঘ্য ফিসফিস করে বলল, বাঘ নাকি? অরিত্র ফিসফিস করে উঠল, হয়তোবা কোনো কুমির ডাঙা থেকে জলে নেমে পড়লো। নৌকা তখন খাল ছেড়ে বেরোতে চাইছে, কিন্তু সমস্যা দেখা দিল। যতই দুলাল কাকা, কালু, গাবু চাচা মিলে বৈঠা বাইছে, তত যেন কিছু একটা পিছন থেকে টেনে ধরছে। নৌকার বেগ রীতিমতো কমে এসেছে, অথচ ওরা প্রাণপণে বৈঠা চালাচ্ছে। হঠাৎই নৌকার একটা দিক একটু নিচে ঝুঁক করে হেলে পড়ল। কেউ যেন জলের নিচ থেকে খপ করে টেনে ধরেছে সেই দিকটা। দুলাল কাকা বৈঠা ফেলে দাঁড়িয়ে পড়লেন, গলা খাঁ করে বললেন, গাবু, কালু, জল ঢুকছে নাকি রে? কালু তাড়াতাড়ি নৌকার পেটের দিকটা দেখতে গেল, তারপর চিৎকার করলো, না দেখা, ফুটো কিছু নাই, কিন্তু দেখো না ওই দিকটা ভারী হয়ে যাচ্ছে গো, কেমন দেবে যাচ্ছে গো। নৌকার ওই দিকটা যেন ধীরে ধীরে ঢেউয়ের নিচে ডুবে যাচ্ছে, অথচ মাছ সব এই দিকে। ওদিকে কোথাও অতিরিক্ত ওজনও ছিল না। তবে কি? কালু ভয় জড়ানো গলায় বলল, জ্যাঠা, নৌকায় কিছু উঠেছে নাকি গো? অন্ধকারে কারুর মুখ দেখা যাচ্ছে, কিন্তু কালুর প্রশ্নের উত্তরে দুলাল কাকা বা গাবু চাচা কেউ কোনো উত্তর দিল না। এই কয়েক মুহূর্ত অর্ঘ্য আর অরিত্রের মনে হলো যেন হাজার হাজার বছর। কারণ নৌকার যেদিক ক্রমশ কাত হয়ে যাচ্ছে, সেদিকেই সব থেকে সামনে রয়েছে অরিত্র এবং অর্ঘ্য। নৌকার বাঁদিক আরো খানিকটা নিচু হয়ে আসে। হঠাৎ গড় করে নৌকার কাঠের নিচে কিছু একটা ঘষে যায়। দুলাল কাকা হঠাৎ উচ্চ স্বরে বলে উঠলেন, সরে দাঁড়াও, মাঝখানে দাঁড়াও, মাঝখানে।
সবাই হুড়োহুড়ি করে নৌকার মধ্যিখানে এসে জড়ো হয়। আতঙ্কে কেউ কারো দিকে না তাকিয়ে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আর ঠিক সেই মুহূর্তে বাতাসে ছড়িয়ে পড়ে একরকম পচা মাংস আর জলের শ্যাওলা গন্ধ। গাবু মুখে ফিসফিস করে কোনো মন্ত্র আওড়াতে থাকে। কালু তোতলাতে থাকে, ওরা দেখে ফেলেছে, ওরা টেনে নিচ্ছে। গাবু চাচা ঠিক তখনই কেমন একটা পাঁচালির মতো সুরে আর একটু জোরে গিয়ে উঠল, বন বিবির কিড়ে কই, আজ রাতে আর যামু না ওই, আর না ধরুম মাছের ঝাঁকা, আজ যেতে দে তুই দে রে ক্ষমা, মোরা না করি লোভ লালসা, মোরা হুলুম মনের বেটা, গতর খেটে যা পাইছিয়া হিসাব বুঝে লিয়ে যা, ও পড়ো তুই লিয়ে যা, ও পড়ো তুই ফিরা যা। আর ওদিকে দুলাল কাকা খোলের ভিতর থেকে 2 ঝাঁকা মাছ ঝকঝক করে জলে। তারপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত হাতে বৈঠা তুলে জলে চাড় দিল। অরিত্র সবিস্ময়ে দেখল নৌকার কাত হতে থাকা অংশটা আবার এক ধাক্কায় উঁচু হয়ে গেল। স্পষ্টতই বোঝা গেল যা চেপে বসেছিল তা এখন আর নেই, এবং হঠাৎ ভালো মুক্ত হয়ে ডুবে যাওয়ার দিকটা বাঁই করে খাড়া হয়ে ক্রমশ স্বাভাবিক হয়ে। গাবু চাচা ওদের দিকে চেয়ে বললে, আর ডর নাই, আধেক মাছ বুঝে লিয়ে চলে গেছে, শুধুমাত্র তোমরা মাছ ধরতে চেয়েছো লোভ করে, তাতেই এই হাল। তাইলে ভাবো, যদি ওই মাছ লোভ করে আমরা সত্যি সত্যি নেয় নিতাম তাহলে কি হতো? কে চলে গেছে, কেন চলে গেছে, চলে না গেলে কি হতো, কোনো কিছুই বুঝলো না অরিত্ররা। শুধু বুঝলো একটা কোনো বিপদ ছিল, হয়তো সেটা কেটে গিয়েছে। তারা কোনো উত্তর না দিয়ে সেভাবেই চুপ করে বসে রইল। অবশেষে যখন তারা পাড়ে ফিরে এলো, তখন পূর্ব আকাশে মৃদু মৃদু আলো ফুটেছে। রাতের অভিজ্ঞতা এখন যেন একটা স্বপ্নের মতো, তবে জামা কাপড়ে সেই পচা পাতার গন্ধ লেগেই আছে, আর সেটাই সেই বিভীষিকাময় সময়ে সাক্ষী দিয়ে চলেছে। কালু বলল, আপনারা কিন্তু ভাগ্যবান দাদারা, শুধু মাছ না পুরো দেখা দিল। পোড়ো? ওটা পোড়ো ছিল? কোনো হিংস্র জন্তু ছিল, মাছের লোভে নেমে গেছিল। যত সব বাজে গপ্প, পোড়ো নাকি? ক্লান্তিতে তখন ওদের শরীর ছেড়ে দিয়েছে। কোনো মতে হাত পা ধুয়ে ওরা দুজনেই বিছানায় চলে। অরিত্র বলল, ইস, আরো খানিকক্ষণ থেকে গেলে কেমন মজা হতো, তাই না? ওই পোড়ো টোড়োর ভয় সবাই চলে এলো। অর্ঘ্য হাই তুলতে তুলতে জড়ানো গলায় বলল, ভয় তো তখন তুইও পেয়েছিলি, ফ্যাকাশে মেরে গেছিলি পুরো। সে তো কোনো বাঘ বা কুমির নৌকায় উঠেছে ভেবে, কিন্তু এই ভূত পুত পোড়ো টোড়ো সব বাজে গপ্প। আমি তো তাবিজ ওই গাছতলায় খুলে ফেলে দিয়েছিলাম, কিছুই তো হয়নি আমার। অরিত্রর কথা শেষ হওয়ার আগেই অর্ঘ্যর নাক ডাকার আওয়াজ হল। বেচারা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। অরিত্র তাই শুয়ে পড়ল। বেশ খানিকক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে থাকার পর হঠাৎই একটা আওয়াজে অরিত্রর কান সজাগ হয়ে গেল। তাদের যে ঘরে শুতে দেওয়া হয়েছে সেই ঘরে 2টো জানলা, তারই একটা জানলার পিছন থেকে শব্দটা আসছে, কেমন একটা ছপ ছপ শব্দ। অরিত্র মোবাইলে দেখল তখন ঠিক রাত 3টে। সময় দেখে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়তে যাবে, ঠিক এমন সময় শব্দটা আবারও হচ্ছে। কৌতূহল বশত অরিত্র বিছানা থেকে নেমে জানলাটা খুলল। এই কে ওখানে? কে রে? আগে আমি দাদা, কালু। তুই জেগে কেন? আমি এখন মাছ ধরতে যাচ্ছি দাদা, সবাইকে লুকিয়ে, তাই জালটা ঠিক করছিলাম আর কি। তুই এখন মাছ ধরতে যাবি? কিন্তু কেন? দেখলে তো কতগুলো মাছ উঠেছিল, তার অর্থ
অর্ধেক ওরা দিয়ে দিল। ওইদিকে প্রচুর মাছ খেলা করছিল, দেখলে না? ওই মাছ আমার ধরতে হবে। আমি তো মাঝে মধ্যে একা গিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে দিই। আসলে আমার একটা ভালো মোবাইল কেনার শখ, তোমাদের মতো। বাহ, তুই তো সাহস মন্দ নয়। আর ওরও চলে এলে? আমার কিছু করতে পারবে না ওরা, ওদের নিয়ে আমার কোনো ভয়ই নাই। তুমি যদি যাবে তো চলো, না হলে একাই বেরোবো। অরিত্র চোখ দুটো চকচক করে উঠল। না না, আমি আসছি, দাঁড়া, জামাটা গায়ে দিয়েই আসছি। জামা গায়ে দিয়ে অর্ঘ্যকে না জাগিয়েই চুপি চুপি কালুর সঙ্গে বেরিয়ে পড়ল। কালু ভ্যান চালাচ্ছে, আর সেই ভ্যানে জাল আর বড় বড় দুটো হাঁড়ি নিয়ে বসে রয়েছে অরিত্র। কেমন একটা বিশ্রী তীব্র আষ্টে পচা পচা গন্ধ আসছে রে কালু। সে তো অবশ্যই দাদা, জাল থেকেই তো আসছে। ও, ঝাল থেকে? আচ্ছা, তাই হবে হয়তো। আমার যেন মনে হচ্ছিল আশপাশ থেকে আসছে রে। কালু কোনো উত্তর দিল না। সে চুপচাপ ভ্যান চালাতে লাগলো, কিন্তু পচা গন্ধের তীব্রতায় অরিত্র নাকে রুমাল চাপা না দিয়ে আর পারল। অবশেষে যখন মিনিট 15 পরে নদীর সামনে এসে ওরা পৌঁছল, তখন পূর্ণিমার চাঁদের অপূর্ব সৌন্দর্যে চারিদিক ভেসে যাচ্ছে। অরিত্র মুগ্ধ হয়ে ওর ফোন থেকে কয়েকটা ছবি তুলে ফেলল, আর হোয়াটসঅ্যাপে অর্ঘ্যকে পাঠিয়ে দিয়ে লিখল, কাল সকালে তুই যখন ছবিগুলো দেখবি তখন কিরকম হিংসায় জ্বলবি সেটা ভেবেই আমার মজা লাগছে। একটা ছোট নৌকা ঘাটেই বাঁধা ছিল। অরিত্র আর কালু উঠে বসে বৈঠা চালাতে লাগল। অরিত্র খেয়াল করল কালু খুব ভালো নৌকা চালাচ্ছে। সত্যি বলতে এত দ্রুত কি করে কালু ওই সরু সরু হাত দিয়ে বৈঠা চালাচ্ছে সেটা ভেবে অরিত্র একটু অবাকই হল। মিনিট 5 মধ্যেই যেন তারা প্রায় মাঝ নদীতে এসে পৌঁছাল। আর তখনই দেখা গেল রূপলি মাছের ঝাঁক আপন মনে খেলা করছে। অরিত্র উৎসাহিত হয়ে বলল, জাল ফেল কালু। কালু অরিত্রর দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত ভাবে হাসল। তারপর বলল, আজকে তুমি জাল ফেলো দাদা, এই অভিজ্ঞতা আর কখনো নিতে পারবে না। কিন্তু আমি যে আগে কোনোদিনও জাল ফেলিনি। তবে সব কিছুই যেন শুরু আছে। দাঁড়া, আজকে আমি জাল ফেলছি। আনাড়ির মতো জালটা নদীর জলে ফেলল অরিত্র। আর প্রায় সাথে সাথে মনে হলো বিরাট বড় ভারী কোনো মাছ জালে আটকা পড়েছে। কালু, আমাকে সাহায্য কর, মনে হচ্ছে অনেক মাছ ধরা পড়েছে রে। আমি আমি একা টেনে তুলতে পারছি না রে। কালুর দিক থেকে কোনো সাড়া নেই। আবছা আলোয় তার মুখ দেখতে পেল। আরো দুবার কালুকে ডাকতে ডাকতেই প্রাণপণ জালটা টেনে তুলতে লাগলো অরিত্র। কিন্তু এ কি, জালের মধ্যে এটা কি ছটফট করছে? আরো খানিকটা টেনে তুলতেই প্রচন্ড আতঙ্কে চিৎকার করে উঠল। জলের মধ্যে জালে আটকে হাবুডুবু খাচ্ছে যে, সেটা কোনো মাছ নয়, কোনো কুমির নয়, সেটা একটা মানুষের শরীর। জালের মধ্যে থেকে লোকটা ছটফট করে উপরে উঠে আসতে চাইছে। কালু, চুপ করে বসে রয়েছিস কেন রে? শিগগিরই আয়। একটা লোকটাকে বাঁচা, মরে যাবে তো। টেনে তোল, এদিকে হেল্প কর। কালু নিজের জায়গা থেকে একটু সে একই রকম ভাবে স্থির হয়ে নৌকার দুই প্রান্ত বসে। এদিকে অরিত্র ঝুঁকে পড়ে লোকটার হাত ধরে ফেলেছে। লোকটাও দুহাতে অরিত্রকে আঁকড়ে ধরে নৌকার উপর ওঠার চেষ্টা করছে। আর ঠিক তখনই লোকটার মুখ দেখতে পেল। এই মুখটা অরিত্র ভীষণ চেনা। প্রতিদিন আয়নার সামনে ঠিক এই মুখটাই তো সে দেখে। এ তো হুবহু অরিত্রর নিজের চেহারা। তীব্র আতঙ্কে চিৎকার করে উঠল অরিত্র।
আর যে অবয়ব নদী থেকে উঠে আসতে চেষ্টা করছিল সেবার বিশ্রীভাবে হাসতে শুরু করল। আরো শক্ত করে চেপে ধরল অরিত্রর হাত। তার হাতের বড় বড় বাঁকা নখ ঢুকে যেতে লাগলো অরিত্রর মাংস ভেদ করে। ভয়ে যন্ত্রণায় চিৎকার করলো অরিত্র। আর যে অবয়ব নদী থেকে উঠে আসতে চেষ্টা করছিল সেবার বিশ্রীভাবে হাসতে শুরু করল। আরো শক্ত করে চেপে ধরল অরিত্রর হাত। তার হাতের বড় বড় বাঁকা নখ ঢুকে যেতে লাগলো অরিত্রর মাংস ভেদ করে। ভয়ে যন্ত্রণায় চিৎকার করলো অরিত্র। কিরে কালু, কালু বাঁচা রে, কালু, ও কালু, কিরে? কালু এবার আস্তে আস্তে এগিয়ে এলো ওদিকে। কিন্তু এ কোন কালু? কালুর চেহারাটা এত লম্বা নয়। ওই কালু বা কালুর মতো দেখতে অবয়ব ক্রমশ লম্বা হতে শুরু করেছে। একটা বিশ্রী কান এঁটো করা হাসিতে তার মুখ ভরে গেছে। হাঙরের মতো অসংখ্য সরু সরু দাঁত বেরিয়ে আসছে তার মুখের ভিতর থেকে। দাঁতগুলো ধারালো এবং কালো। এ দাঁত কোনো মানুষের হতে পারে না। হাসতে হাসতে এক ঘনা গলায় কালুর মতো দেখতে অবয়ব বলে উঠল, দাদাবাবু, মাছ ধরবি রে? প্রচন্ড আতঙ্কে যখন অরিত্র প্রায় জ্ঞান হারিয়ে ফেলছে তখন দূর থেকে দেখতে পেল একটা নৌকা এগিয়ে আসছে। তাতে মশাল হাতে অনেকগুলো মানুষ। পরদিন সকালে যখন অরিত্র ওর ঘুম ভাঙল তখন দুপুর 2টো। দুলাল কাকা বললেন, গত সন্ধ্যেবেলা নদীতে যাওয়ার আগে যে মাদুলি পড়তে দিয়েছিলাম তা তুমি খুলে ফেলেছিলে কেন? সেই জন্যই তো তোমার পেছন পেছন পড়েছিল। রাত্রিবেলা যখন বাথরুমে দেখি তুই পাশে নেই, তোকে ফোন করতে যাব, দেখলাম তোর ফোনটাও সুইচ অফ। তারপর দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে, তখনই দুলালকে ডাকলাম। কিন্তু আমি তো কালুর সঙ্গে গিয়েছিলাম, তারপর যে কি হয়েছিল। কি যে বলো দাদা, আমি তো পরে পরে ঘুমাচ্ছি। সবার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙলো আমার। তারপর তো সবাই মিলে তোমাকে বাঁচাতে গেলাম। গাবু চাচা না থাকলি আজকে তোমাকে আমরা ফেরত নিয়ে আসতে পারতাম না গো। চাচা জিন তাড়ানোর মন্ত্র জানে, তাই তো তুমি রক্ষে পেয়েছো। না হলে আর প্রাণ নিয়ে ফিরতি হতো না। তুমিও আজ পুরো হয়ে যেতে গো। অরিত্র ভীষণ বোকা চোখে ফেল ফেল করে সবার দিকে তাকিয়ে রইল। গত রাতের সব ঘটনাই যেন চরম একটা দুঃস্বপ্ন ছিল। সত্যি রহস্যময় সুন্দরবন। এমন কত কত রহস্য যে তার বুকে জমিয়ে রেখেছে, তার কতটুকুই বা আমরা জানি।